শেষ মুহূর্তে এসে প্যারাগুয়ের স্ট্রাইকারকে চূড়ান্ত করলো। ইস্টবেঙ্গল শিবিরে এলো বড়সড় চমক, আজ বড় মিটিং। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কথা বলার রয়েছে, ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইএসএল এর দিকে তাকাই, আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল এর ম্যাচ উইক 6। মানে আমরা মাঝপথে প্রায় পা রেখে দিলাম যে আমরা আইএসএল হবে কি হবে না, সেখানে আমরা আইএসএল এর মাঝপথে আজকে থেকে মোটামুটি চলে এসেছি বলাই যায়। যেখানে আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। স্পোর্টিং ক্লাব দিল্লি তারা ঘরের মাঠে মুখোমুখি হবে জামশেদপুর এফসির সঙ্গে। আর এই উইকে প্রত্যেকটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয় দিনে ম্যাচ রয়েছে ডবল হেডার, নর্থ ইস্ট ওড়িশা, এবং সন্ধ্যার দিকে তো কালকে সবথেকে বড় ম্যাচ রয়েছে মোহনবাগান মুম্বাই। আলাদাই কিন্তু তাদের মধ্যে আমরা ফাইট দেখে এসেছি। কেরালা ব্লাস্টার্স তারা পাঞ্জাবের মুখোমুখি হবে, চেন্নাইয়ের এফসির মুখোমুখি হবে গোয়া, ইন্টারকাসির মুখোমুখি হবে বেঙ্গালুরু, এবং মোহামেডানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তো আজকের ম্যাচ নিয়ে আমরা যদি কথা বলি, পয়েন্ট টেবিলে জামশেদপুর 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে, যারা কিন্তু লাস্ট ম্যাচ হেরেছে। এটা একটা বড় ব্যাপার। অপরদিকে স্পোর্টিং ক্লাব দিল্লির কথা বললে, তারা 4 ম্যাচে মাত্র 1টা পয়েন্ট পেয়েছে, সেটাও আবার লাস্ট ম্যাচে তারা শেষ পর্যন্ত গিয়ে ম্যাচ ড্র রেখেছিল, সেখান থেকে 1টা পয়েন্ট পেয়েছিল। তো আজকে অবশ্যই বেশ কিছু দল চাইবে যে অন্তত স্পোর্টিং ক্লাব দিল্লি যদি 1টা পয়েন্টও পায় বা যদি তারা জিতে যায়, সবাই খুশি হবে যারা উপরের দিকে রয়েছে। মোহনবাগান তো ডেফিনেটলি খুশি হবে। এছাড়া মুম্বাই, গোয়া, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরুর মতন দলও কিন্তু খুশি হবে, যারা কিন্তু এখনও যে লিগ টেবিলের টপে যাওয়ার জন্য যারা প্রত্যেকে ফাইট করছে। হ্যাঁ, অন পেপার দেখতে গেলে মোহনবাগান অন্যদের থেকে বাকি দলদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে, তাদের পারফরমেন্সও ভালো, একটু তারা পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে, কিন্তু এই লিগে যে কোনো দিন যে কোনো কিছুই অঘটন ঘটতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ম্যাচটা একটা ভাইটাল ম্যাচ হবে। দেখা যাক সেখানে রাফায়েল মেসি, বাউলি, মাতি তালাল তারা কীরকম পারফরমেন্স করে। তারা লাস্ট ম্যাচে হেরেছে, এই ম্যাচে তারা আবার ফিরে আসতে পারে কি না, নাকি তারা একটু চাপে পড়ে। অবশ্যই এই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এবং এরপরে যেটা আগামীকাল ম্যাচ রয়েছে, যেখানে মোহনবাগান তারা ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির সঙ্গে মুখোমুখি হবে। মোহনবাগান তারা 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপে রয়েছে। মুম্বাই 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে রয়েছে। তো এই ম্যাচটাও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে নিঃসন্দেহে বলা যায়, কারণ মুম্বাইয়ের কাছে বেশ কিছু এমন প্লেয়ার রয়েছে যারা কিন্তু অতীতে এই মোহনবাগান সুপার জায়ান্ট দলে খেলেছে। সেখানে আমরা জনি কাউকোর মতন প্লেয়ারকে দেখছি, নুনো রেইজের মতন বিদেশি প্লেয়ার, তারা কিন্তু এখন বর্তমানে মুম্বাই সিটি এফসি দলের সদস্য। এবং মুম্বাই থেকেও কিন্তু মেহতাব সিং সে কিন্তু এসেছে মোহনবাগানে। তো একটা ভালো ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো এই ম্যাচের জন্য কিন্তু অবশ্যই প্রস্তুত হচ্ছে সেখানে সের্জিও লোবেরা, এবং এই ম্যাচে কিন্তু একটু হলেও মোহনবাগান চাপে থাকতে পারে, কারণ ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজ দুর্দান্ত পারফরমেন্স করে আসছিল, কিন্তু কিয়ার নাসিরির সঙ্গে প্র্যাকটিস চলাকালীন হালকা একটু মানে যেরকম হয় খেলতে গিয়ে ইনজুরি সেখানে পায়। সেখানে কিন্তু কালকে অনুশীলনে তাকে দেখা যায় মূলত রিহ্যাব করতে সাইড লাইনেই রয়েছে। খুব সম্ভবত এই ম্যাচে কোনো বাড়তি ঝুঁকি কোচ নিতে চাইবে না, তাকে হয়তো বেঞ্চে না দেখার সম্ভাবনাও কম রয়েছে, তাকে বাদ রেখেই খেলতে হবে। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে কিন্তু টমের উপর অনেকটা গুরুদায়িত্ব থাকবে, মেহতাবের ওপরও কিন্তু দায়িত্ব থাকবে মুম্বাইয়ের অ্যাটাককে সামলানো। অপরদিকে মোহনবাগানের জন্য ভালো খবরও রয়েছে। রবসন রবিনো, যেও কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ মিস করেছে, সেই রবসন রবিনোও কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে এই ম্যাচটা খেলার জন্য। এবার ইনজুরি থেকে সে ব্যাক করছে, তাকে প্রথম থেকে ব্যবহার করা হয় কি না সেই দিকে নজর থাকবে। যদি প্রথম থেকে ব্যবহার করা হয়, তো মনবীর সিংয়ের জায়গাতে লিস্টন কোলাজোকে খেলানো হবে, এবং লিস্টনের জায়গায় কিন্তু রবসন রবিনোকে একটা আনার চিন্তাভাবনা থাকতে পারে। এবার যদি শেষ পর্যন্ত দেখা যায় যে না, তাকে নিয়ে কোনো বাড়তি রিস্ক নিতে চাই
চাইছে না, তো সেক্ষেত্রে সে কিন্তু বিশ্রাম নিতে পারে, এরকমটাই খবর বেরিয়ে আসছে। ওভারঅল মোহনবাগানে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছন্দে তারা ফুটবলটা খেলছে এবং সেই ছন্দ ধরে রাখার চেষ্টা করবে। আর অপরদিকে আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলের কথা, তো ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল এর শুরুটা ভালো করলেও তাদের ছন্দ পতন হয়েছে। পরপর তারা 3টে ম্যাচে কিন্তু সেই রকম আসার মতন পারফরমেন্স হয়নি এবং সেখানে কিন্তু জামশেদপুরের কাছে হার, তারপরে 2টো ম্যাচেও কিন্তু তারা পয়েন্ট নষ্ট করেছে। তো কোচ নিয়ে অনেক রকম প্রশ্নচিহ্ন থাকলেও ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কোচ থাকছে এরকম একটা বার্তা দেওয়া হয়েছে। কিন্তু আজকে আরও একটা জরুরি মিটিং আমরা হবে শুনতে পাচ্ছি। আজকে কিন্তু এবার কোচের সঙ্গে মিটিং নয়, এবার কিন্তু প্লেয়ারদের সঙ্গে। অবশ্যই এটা সবার আগে দরকার ছিল, কারণ প্লেয়াররা কোটি কোটি টাকা নিচ্ছে, তাদের যদি না মানসিকতা থাকে জেতার, লাল হলুদ জার্সি পরার কিছু কিছু প্লেয়ারের সত্যি কথা বলতে যোগ্যতা নেই। তো তারা দিনের পর দিন কি প্র্যাকটিস করে যে নিজেদের 100% মাঠে দেবো, সেই জিনিস অনেক প্লেয়ারের কাছ থেকে আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে কিন্তু আজকে ইমামির তরফ থেকে বেশ কিছুজন থাকবে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে পুরো টিমের সঙ্গে কথা বলা, যে কোথায় কার প্রবলেম হচ্ছে বা কী সমস্যা তাদের রয়েছে, সেই নিয়ে কিন্তু অবশ্যই একটা জরুরি মিটিং। এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। সব কিছুর জন্যই যে কোচকে দায়ী করা সেরকমটা নয়, কোচের অবশ্যই একটা গেম প্ল্যানিং থাকে, ম্যাচ রিডিং থাকে, ড্রেসিং রুম কন্ট্রোল করার দায়িত্ব থাকে, কিন্তু পারফরমেন্স তো টিমকে করতে হবে। যেই দুটো টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ফাইনালে গিয়েও ট্রফি জিততে পারলো না, সেখানে তো কোচের খুব একটা দোষ দেওয়ার জায়গা নেই। হ্যাঁ, দেবজিৎ মজুমদারকে সেখানে নামানো হয়েছিল, আমরা দেখেছিলাম আইএফএ সিলভে, সেইটা যদি বাদও রাখি, তাছাড়া প্লেয়ারদের তো গিয়ে সেখানে পারফরমেন্স করতে হবে। শেষ পর্যন্ত লড়াই করলো দল, যদি গিয়ে সেখানে ওইভাবে হেরে যায় তো সেটা তো কিছু কোচের করা নেই, সেখানে প্লেয়ারদেরই কিন্তু আরও সজাগ এবং সতর্ক থাকতে হবে। তো সেই কারণে কিন্তু আজকে কোচেদের সঙ্গে তো আগেও মিটিং হয়েছে, আজকে কিন্তু কোচ প্লাস প্লেয়ারদের সঙ্গেও কিন্তু মিটিং হতে চলেছে এবং এটা সবথেকে একটা ভালো ব্যাপার। এবং অস্কার তার কাজ কিন্তু এবার আরও বেশ কঠিন হয়ে গেছে, তাকে কিন্তু অলরেডি বলতে গেলে অ্যাসিড টেস্ট পরীক্ষার মধ্যে সে পড়ে গেছে এবং সে সেই কারণেই কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে রয়েছে যে আমি অ্যাটাকিং ফুটবল খেলাবো, তাতে যাই দলের পারফরমেন্স হোক, অ্যাটাক দিয়ে আমি ম্যাচ জেতার চেষ্টা করবো এবং ব্যবধান বাড়ানোর চেষ্টা করব। তো সেই কারণেই আপ ফ্রন্টে কিন্তু ইউসুফ এজ্জেজারি শুধু একা নয়, একা থাকলে কিন্তু তাকে বারবারই অপোনেন্ট ডিফেন্ডাররা মার্কিং করে ফেলছে, একার পক্ষে তার গোল করাটা চাপের হচ্ছে এবং সে সেইভাবে বল পাচ্ছেও না। তো সেই কারণেই জোড়া স্ট্রাইকার, যেটা আমরা বারবার বলে আসছি, 4-4-2 দলটা খেলুক বা 3-5-2 খেলুক, অন্তত আপ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার প্রয়োজন। কারণ এখন যেরকমটা আইএসএল হচ্ছে লাস্ট কয়েক বছরে, যাদের দলে স্ট্রাইকার প্লেয়াররা ভালো রয়েছে এবং যারা আপ ফ্রন্টে ভালো অপশান নিয়ে খেলছে তারাই ভালো করছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু ডেভিডের উপর ভরসা করতে চাইছে। ডেভিড নো ডাউট একটা কোয়ালিটি প্লেয়ার, তাকে যদি সুযোগ দেওয়া হয় সে অবশ্যই সুযোগের সদ্ব্যবহার করতে পারে। তো ইউসুফের সঙ্গে ডেভিডের একটা জুটি তৈরি করার চেষ্টা চলছে, সেরকমভাবেই কিন্তু রয়েছে এবং ডিফেন্স লাইনেও কিন্তু রায়না প্লাস আনোয়ার আলী, তাদের মধ্যে একটা নতুন জুটি তৈরি করার চেষ্টা চলছে। এতদিন জিকসানকে দিয়ে কাজ চালিয়ে দেওয়া গেছে, কিন্তু সেই জায়গায় রায়না সে রিসেন্ট টাইমে ভালো করছে, তাকেও কিন্তু এবার প্ল্যানিংয়ে রাখা হচ্ছে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো ওভারঅল এগুলো কিন্তু একটা দলের জন্য পজিটিভ ব্যাপার এবং এটা যদি ভালোভাবে প্লেয়াররা করতে পারে মাঠের মধ্যে, তাহলে অবশ্যই টিম ঘুরে দাঁড়াবে। এবং কোচ এটাও বারবার বলেছে, একটা ম্যাচে যদি আমরা জিতি সেখান থেকে কিন্তু অনেকটাই আমাদের উপর থেকে প্রেসার কমবে এবং তারপর থেকে কিন্তু আমরা অবশ্যই জিততে থাকবো, সেখান থেকে আর আমরা ম্যাচ হারবো না। তো পরের ম্যাচটা আমাদের জেতাটা অবশ্যই দরকার এবং পরের ম্যাচের অনলাইন অফলাইন টিকিট দেওয়া শুরু হয়ে গেছে। যারা ম্যাচ দেখতে ভাবছো, মাঠে যাবে ভাবছো, অবশ্যই অনলাইন বা অফলাইন টিকিট কাটো, গিয়ে ম্যাচ দেখো, টিমের পাশে থাকো, তাহলে কিন্তু দল ভালো ফলাফল করতে পারবে, সেটুকু আমরা আশা করতে পারি। এবং এর সাথে সাথে যদি একটা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, একটা ইন্টারেস্টিং প্লেয়ারের সাইনিং কিন্তু আমরা দেখতে পেলাম। প্লেয়ারটা হচ্ছে 25 বছর বয়সী একজন প্যারাগুয়ের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জুলিও রিভার্স। তো এই প্লেয়ারকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি। তো প্লেয়ারটার ক্লাব ক্যারিয়ারে আমরা খুব বেশি ম্যাচ খেলতে দেখিনি, সেখানে কিন্তু খুবই অল্প ম্যাচ খেলেছে, কিন্তু নো ডাউট প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা ভার্সেটাইল রোল রয়েছে। লেফট উইং, রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ডার, স্ট্রাইকার পজিশনেও খেলার অভিজ্ঞতা রয়েছে। অল্প কিছু ম্যাচ খেলেছে, সেখানে তার 3টে গোল, একটা অ্যাসিস্ট রয়েছে। খুব বেশি সে কিন্তু গেম টাইম পায়নি, সে মূলত খেলেছে বলভিয়ার ফার্স্ট টায়ার লিগ, মানে একটা যথেষ্ট বড় লিগে খেলে আসছে
আসছে এবং বয়সও তার যথেষ্ট কম, মাত্র 25 বছরে সবে পা দিয়েছে। তো এরকম একজন কোয়ালিটি প্লেয়ারের অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি। স্পোর্টিং ক্লাব দিল্লি, তাকে কিন্তু আমরা দিল্লির জার্সি গায়ে আইএসএলে খেলতে দেখব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।